আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার লাইফের সব থেকে স্পেশাল ভিডিও, কারণ এই দিনটা ছিল আমার লাইফের সব থেকে একটা স্পেশাল দিন। তো বিয়ের দিন সকালবেলা আমি আর ইনায়া চলে যাচ্ছিলাম পার্লারে। আগের দিন রাতে ঘুমাতে ঘুমাতে একদম লেট হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল, যেটা হচ্ছে আমরা ব্রাইডরা সবসময় একটা ভুল করি, যতই চাই আগে আগে ঘুমাতে। তো এইটা আসলে হয়েই ওঠে না। আমারও প্ল্যান ছিল আমি অনেক আগে ঘুমিয়ে যাব, কিন্তু হয় নাই। আগের দিন রাতে কেক বানাচ্ছিলাম, এরপরে হলুদ ছিল, বাসায় সবাই ছিল, সব মিলিয়ে আসলে বিয়ের দিন আগের রাতটা অনেক বেশি হ্যাপেনিং যায়। তো আমি 8টার মধ্যে পার্লারে পৌঁছে গিয়েছিলাম। আর যেহেতু মর্নিং ব্রাইড ছিলাম, মানে আমার 12টার মধ্যে ভেন্যুতে পৌঁছাতে হতো, এই জন্য হচ্ছে আমি একদম সকাল সকাল চলে গিয়েছিলাম। আমার বিয়ের প্রোগ্রামটা যেহেতু দুপুরে ছিল, তো কনভেনশনের লোকরা বলে দিয়েছিল যাতে একদম 12টার মধ্যে আমরা ওইখানে থাকি, তাহলে হচ্ছে আমরা ছবি টবি তোলার একটু সময় পাবো। এই জন্য হচ্ছে আমি একদমই টাইম মেনটেন করেছিলাম। আর এই সাজার সময় এই আপুকে আমি এত বেশি জ্বালিয়েছি, কারণ হচ্ছে কতক্ষণ পর পরে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু মেকআপ বেশি হয়ে গেল কিনা। মানে আমার টেনশনই ছিল এটা যে মেকআপ বেশি হয়ে গেলে আমাকে দেখতে খুবই খারাপ লাগবে। আমি এখন বুঝতে পেরেছি যে অনেক অনেক মেকআপ আর্টিস্ট কেন হচ্ছে বিয়ের সাজের মাঝখানে ব্রাইডকে আয়না দেখতে দেয় না, তাহলে হচ্ছে আমার মতো ব্রাইডরা অনেক বেশি জ্বালাতন করে। আর এই মোমেন্টে হচ্ছে আমার চোখে আপু কাজল দিয়েছিল, মানে চোখের আইলিডে। আর আমি জানতাম না যে চোখের উপরের আইলিডে কাজল দিলে আমার কোনো সমস্যা হবে, কারণ আমি এটা কখনো আগে দিই নাই। তো কাজলে যে আমার অ্যালার্জি টাইপের কিছু হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। আর উপরের আইলিডে হচ্ছে কাজলটা দেওয়ার পরেই আমার চোখ থেকে অনবরত পানি পড়ছিল। যেহেতু এই চোখের পানি পড়ার ভয়ে হচ্ছে আমি লেন্স পর্যন্ত লাগাই নাই, প্লাস হচ্ছে আমি চাচ্ছিলাম একটু ন্যাচারাল লুক, আমি কোনো কিছু ওভারডু চাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে প্রায় আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমার চোখ থেকে পানি পড়েই যাচ্ছিল, যেই কারণে হচ্ছে মেকআপটা এই সময় আপু কন্টিনিউ করতে পারছিল না। কিন্তু পার্লারের যে আপু ছিল ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি অনেক ধৈর্য নিয়ে টাইম নিয়ে আমাকে হচ্ছে সাজিয়েছে। চোখ থেকে পানি পড়ার সময় আমি হচ্ছে অনেক প্যানিক হয়ে গিয়েছিলাম যে এখন কি হবে, কি করব, সাজ কিভাবে হবে। তো আপু বলছিল বারবার যে রিল্যাক্স করো, এটা হচ্ছে একটু পরে ঠিক হয়ে যাবে। তো এই ফাঁকে হচ্ছে আমি চুড়ি টুড়ি পরে ফেলছিলাম। তো এই যে আমার চুড়ি পরা হচ্ছে টান, হাতে চুড়িগুলো পরে এরপরে ভালোই লাগছিল। আর বিয়ের দিন সকাল থেকে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, আমি জানি না কেন। মানে এই ফিলিংসটা আসলে বলে একদমই বোঝানো যাবে না। তো স্টিল আমার চোখ থেকে পানি পড়ছিল দেখে আপু হচ্ছে আমার হেয়ারটাও করে দিচ্ছিল। আর এই আপু হচ্ছে একদম নিজ হাতে আমাকে সাজিয়েছে। আর আমি জাস্ট 5,000 টাকার একটা সেমি ব্রাইডাল মেকআপ লুক নিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আপু আমাকে এত ভালো সাজিয়েছিল যা বলার বাইরে। মানে আমি অনেক ভয়ে ছিলাম যে আমাকে কেমন লাগবে, বেশি মেকআপ হয়ে যাবে কি না, বা প্লাস হচ্ছে আমার আইব্রোসটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, কিন্তু আপু হচ্ছে অনেক ভালো সাজিয়েছেন। তো হেয়ারটা সেট করতে করতে হচ্ছে আমার চোখটা স্বাভাবিক হয়ে গিয়েছিল, আমার চোখ থেকে আর পানি পড়াটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো এরপরে এখানে আপু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছিল। আমার মেকআপটা মোটামুটি এখানে কমপ্লিট, জাস্ট লিপস্টিকটা বাদ ছিল। তো এই তো আমি পুরোটা টাইমই আপুকে অনেক জ্বালিয়েছি যে বেশি হলো না, কম হলো। আপু বারবার আমাকে বলছিল যে তুমি শাড়িটা পরো, তোমার লিপস্টিকটা দেয়া হোক, তোমাকে ভালো লাগবে। আর এই যে এখানেও আমি আমার খালামণির কাছে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে, বেশি লাগছে কিনা এইটা। আর এইটাই সেই মোমেন্ট, এই সময় হচ্ছে আপু আমাকে হচ্ছে ওড়নাটা পরিয়ে দিচ্ছিল। আর এই যে আমার লুকটা একদম কমপ্লিট হয়ে গেল। আর এই ওড়না পরানোর হচ্ছে টাইমটা আসলে অনেক বেশি স্পেশাল। মানে এই টাইমে আমার মনে হচ্ছিল যে সব কিছু হচ্ছে রেডি, আজকে বিয়ে হয়ে যাচ্ছে।
তো আপু আপনারা দেখতেই পাচ্ছেন যে আপু কত সুন্দরভাবে আমাকে সাজিয়েছে, আর আমার তো আমার লুকটা অনেক বেশি পছন্দ হয়েছিল। হেয়ার স্টাইল থেকে শুরু করে সব কিছুই, এবং আমার বাসার সবাই প্লাস সবাই হচ্ছে বিয়ের লুকটা অনেক বেশি পছন্দ করেছে। আর আমি হচ্ছে চোখে না লেন্স লাগিয়েছি, না চুলে কোনো এক্সটেনশন করিয়েছি, সব কিছুই হচ্ছে রিয়েল। আমার ছোট চুল, কিন্তু তারপরও আমি কোনো হেয়ার এক্সটেনশন লাগাইনি, একদম রিয়েল যে চুলটা ছিল এটাই হেয়ার স্টাইল করে আপু হচ্ছে সুন্দরভাবে বেঁধে দিয়েছিল। এই সময় আমার বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল, তখন কেবল হচ্ছে 11:15 বাজে, কিন্তু যেহেতু আমার 12টার সময় যাওয়ার কথা, বাসার সবাই অস্থির হয়ে গিয়েছিল। আর এই যে এইখানে আসার পরে আমার ভ্যানুতে আমি সবার আগে এসেছি, আমার আম্মু খালামুনি বা আমার বাসার মানুষ সবাই পরে এসেছে, আমি সবার আগে এসে ভ্যানুতে পৌঁছাইছি। তো এটা ছিল আমাদের ভ্যানু, এটা ছিল মগবাজার কনভেনশন হল, আর এটা ছিল টোটাল হলের ডেকোরেশনটা। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার বিয়ের আউটফিট প্লাস হচ্ছে কনভেনশনের যে ডেকোরেশনটা আমরা নিয়েছি এটা কেমন লেগেছে। আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, ওখানে সবাই অনেক হচ্ছে প্রশংসা করছিল। তো যাই হোক, এখানে আমি এসে পড়লাম, এরপর আমার ফটোগ্রাফার আসলো, এখানে হচ্ছে ছবি তুলছিলাম। বিয়েতেও হচ্ছে মুনিয়া ছিল, প্লাস হচ্ছে মুনিয়ার হাজব্যান্ড দীপু ভাই ছিল। তো দীপু ভাইয়ের কাছে ছবি তোলাটা ওয়ান কাইন্ড অফ আমার ড্রিম ছিল, যেটা হচ্ছে পূরণ হয়ে গিয়েছে। ভাইয়া অনেক সুন্দর ছবি তুলেছে। এখানে সবাই আলোচনা করছিল যে আমার বর হচ্ছে অলরেডি লেট, মানে 12টায় সবার ভ্যানুতে আসার কথা, ওখানে হচ্ছে 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে, কিন্তু বর হচ্ছে আসছে না। তো 1.5 ঘন্টা লেট করার পরে এখানে হচ্ছে ফাইনালি বর চলে আসছে। হচ্ছে স্বাভাবিক গেট ধরা যে বার্গেনিং হয়, এইটাই হচ্ছিল। তো আপনারা একটু দেখেন এখানে কি কি হয়েছে। আসসালামু আলাইকুম। ও বসে আছে, তারা তো থাকবেই। লেট ফাইন হবে, লেট ফাইন, আমরা আর কিছু জানি না, লেট ফাইন হবে। বউয়ের পারমিশন আছে? বউ কি আগে শালিদের শালিদের আমি তো প্রথমে এসেই বললাম যে এটা কিভাবে ঢুকবো, লেট ফাইন দিতে হবে। লেট ফাইন তো কোনো সিস্টেম নেই, বর গ্রহণের কোনো সময় লেট ফাইন নেয় না কেউ, এটা কোনো কালচার নাই। এটা বর আর কোনে ডিসাইড করবে। না শর্ত না, একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটার উত্তর দিতে পারলে আমরা লেট ফাইন দিব। একটা প্রশ্ন ধরে 500, তাহলে দুটো প্রশ্ন করি। না একটা যদি প্রশ্ন করে কমবে, কয়টা করবে কর, 50 কমবে। ঠিক আছে, করতে থাকতে গুগল লাগবে, গুগল লাগবে ভাই, তুই এই পাশে একটু আরেকটু দুই পক্ষেরই তুমি রেফারি বাসি কই। আমি কোনো অন্যায় হইতে দিব না, আমি এখানে ন্যায় বিচারক, আমি এই সাইডে আছি, এই সাইডে, দুই দিকে দুই পক্ষ দেখছো। এই জন্যই আমরা দাবি করছি, প্রশ্নের উত্তর দিলে আমরা। আপনাদের দাবি কি বলেন, আপনারা কি চান? এটা কাট করার জন্য 50,000 আর লেট ফাইন 5,000 না না লেট ফাইন আচ্ছা করতে ভয় পেয়ে গেছে। কোনো পক্ষ আসলে তারা যোগ্যতা প্রমাণ দিতে পারলো না। একটু ফুল ফুল সবই কাদা মাটি সবই হালাল হয়ে যাবে।
যদি বলতে পারেন তাহলে বুঝবে আপনারা যোগ্য জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে জামাইয়ের জন্ম তারিখ যে বলতে পারেন পয়সা আমি নিজে দিব যেটা দিব কবুল করিলাম আলহামদুলিল্লাহ 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 কবুল শুনেছেন বলেন আলহামদুলিল্লাহ তো এই তো বরপক্ষ আসার পরে হচ্ছে আর কোনো লেট করার কোনো অপশনই ছিল না। বিয়ের আনুষ্ঠানিকতাগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলেছিল বড়রা, কারণ হচ্ছে আমার যে ঢাকাতে বিয়ে হয়েছে প্লাস শ্বশুরবাড়ি যেহেতু যশোরে আসতে হবে, একটা হিউজ টাইম হচ্ছে ট্রাভেলিংয়ে চলে গিয়েছে। তো বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এখানে হচ্ছে আমাকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এখানে হচ্ছে আমার ভাই বোনরা ছিল, প্লাস আমার ভাইয়ের ফ্রেন্ডরা ছিল। আর এই মোমেন্টে আমি জানি না যে আমার কি হয়েছিল, মানে আমি না হাসতে পারছিলাম না ঠিকভাবে হাঁটতে পারছিলাম, পুরোই ফ্রিজ হয়ে গেছিলাম। আমার চারপাশে কারা ছিল তাও আমি এখন বলতে পারবো না। সবারই এরকম লাগে কি না আই হ্যাভ নো আইডিয়া, কারণ অনেককেই দেখি বা ফেসবুকে ভিডিওতেও দেখি যে সবাই অনেক নেচে গিয়ে এরপরে বিয়েতে এন্ট্রি নেয়, কিন্তু আমি জানি না কেন এরকম ছিলাম। আমি কখনো কল্পনাও করি নাই যে আমার এরকম হবে। আমি ভাবছিলাম যে আমি অনেক চিল মুডে হচ্ছে অনেক হাসি খুশিভাবে এরপর বিয়েতে এন্ট্রি নিব, যেহেতু আমার লাভ ম্যারেজ হচ্ছে। কিন্তু দ্যাট টাইম এক্স্যাক্টলি ওই মোমেন্টে কেন যে আমি ফ্রিজ হয়ে গেছিলাম, টেনশনে না কিসে এখনও বুঝতেছি না। এখন মনে হচ্ছে যে কেন ওরকম ছিলাম, কিন্তু আমার অনেক টেনশন লাগছিল। আর সব থেকে ফান ফ্যাক্ট হচ্ছে যে স্টিল এই মোমেন্টেও আমি আমার জামাইকে দেখি নাই যে আসলে ওকে কেমন লাগছিল। দ্যাট টাইম যখন হচ্ছে স্টেজে ওঠার জন্য আমাকে হচ্ছে অ্যাপ্রোচ করলো, ওই সময় আমি ওর দিকে তাকাইছি আর ওই টাইমে দেখছি যে আসলে আচ্ছা ঠিক আছে এইরকম লাগতেছে, বা ওকে ওই আমি ফার্স্ট দেখছি। এর আগে কেন জানি আমি তাকাইতেই পারি নাই। আমার জানার মধ্যে আমি যত হচ্ছে আমার কাজিনদের এক্সপিরিয়েন্স শুনছি, অ্যারেঞ্জ ম্যারেজে মোস্টলি এই বিষয়টা হয়, কিন্তু আমার যেহেতু আগে থেকে পরিচিত আমার সাথেও এরকম হবে আমি বুঝতে পারি নাই। আপুরা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো যে এটা আসলে তোমাদের সাথে হয়েছে কিনা। আর এরপরে হচ্ছে এখানে আমার নানা নানি দুইজন হচ্ছে আমার বরকে ঘড়ি আংটি এগুলো পরিয়ে দিচ্ছিল। মানে পার্সোনালি আমি অনেক ব্লেসড ফিল করি যে আমার নানা নানি আমার বিয়েটা অ্যাটেন্ড করতে পারছে। এটা একটা স্বপ্ন ছিল, বা আমার নানা নানির প্রথম নাতি যেহেতু আমি আমার নানা নানি খুব আদরের, প্লাস ওদের আমার বিয়ে নিয়ে অনেক বেশি একটা যেটা থাকে, অনেক স্বপ্ন থাকে। তো নানা নানির ওই স্বপ্নটাও পূরণ হয়েছে। তো এইটা আসলে অনেক বড় একটা ব্লেসিংস যদি তোমার গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে তোমার বিয়েতে থাকে বা তোমাকে দোয়া দিতে পারে। তারপরে সবাই মিলে হচ্ছে এখানে আমার বানানো কেকটা কাটা হচ্ছিল। যদিও ওয়েডিং কেক নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল, অনেক সুন্দর করে বানাতে চেয়েছিলাম, যেটার কিছুই আমি পারি নাই। খুবই সিম্পল একটা কেক ফাইনালি হচ্ছে অ্যাফোর্ড করতে পারছিলাম বানানোর জন্য, টাইম একটু ম্যানেজ করতে পারছিলাম, কিন্তু আমার ইমাজিনেশন অনুযায়ী হয় নাই। যাই হোক, সব কিছু আসলে ইমাজিনেশন অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী হয় না, এটা টোটালি ওকে। আর এখানে মালা বদলের পার্ট চলে আসছে। এই প্ল্যানটা হচ্ছে ছিল সানিলা, জয়তী আর জান্নাতের। তো ওরা প্ল্যান করেছিল যে মালা বদলের সময় ওরা জুতাটা চুরি করবে, আর এটা একদমই সিক্রেট ছিল, আর কেউ এটা জানতোও না। আর এরপরে হচ্ছে আয়না দেখার পার্ট, এটা সবাই খুবই এনজয় করেছে, তো আপনারাও একটু এনজয় করেন।
বল বল কি দেখিস কি দেখো আমার বাগিচার বুলবুল। কাকে ফিট হয়েছে দেখে যেন স্লিপ খাইছিল, কাকে দেখে যেন ফিট হয়ে গেছিল, আসার খাইছিল এগুলো বল। তারপর ফোন ফেলাই দিছিলেন, ফোন ভেঙে ফেলছিলেন বলে। আমার পুরো দুনিয়া। এখন আর পাচ্ছিস না ভাই তোমার। কালকে যেগুলো গাড়িতে বসে উঠে ওগুলো রণবীর কাপুরে দেখে ফিট হয়ে তো এই সব রিচুয়াল শেষ করার পরে হচ্ছে আমরা ডিরেক্ট খেতে চলে গিয়েছিলাম, কারণ সবারই অনেক বেশি খিদা লেগেছিল। তো টেবিলে খেতে বসে আসলে আমার পক্ষে পসিবল হয় নাই কোনো ক্লিপ নেওয়ার। বাকি কেউ আসলে খাওয়ার সময় আর কোনো ক্লিপ নেয় নাই, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে যেহেতু এমনিতেই দিন ছোট, তো খাওয়া দাওয়া শেষের পরে আমরা আর বেশি ওইখানে টাইম নেই নাই। এইখানে হচ্ছে মেইনলি আমরা সবাই হচ্ছে যে বিদায়ীর যে পাঠটা বলে এটা শুরু হয়ে গিয়েছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে এরপরে আমরা চলে যাচ্ছিলাম, কারণ হচ্ছে এরপরে আমরা একটু ছবি তোলার জন্য আউটডোরেও যাব। তো এইখানে হচ্ছে ওইটাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। আর সব মেয়েরাই জানে যে এই টাইমটা কতটা হচ্ছে ডিফিকাল্ট হয়। যদিও আমার কান্না লাগছিল, আমার নানি কান্না করতেছিল, বাকি হচ্ছে কেউই কান্না করে নাই। আমার আম্মু খুবই স্ট্রং ছিল, আম্মু কোনো কান্নাকাটি করে নাই। সবাই বলতেছিল যে এটা তোমার একটা খুশির জিনিস হচ্ছে, তোমার হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, তো কান্নাকাটি করার কোনো দরকার নাই। সবাই হচ্ছে দোয়া করতেছিল। শুধুমাত্র আমার পাপা আর নানির কাছে যখন আমি গেছি তখন হচ্ছে আমি নিজেও হচ্ছে সামলাতে পারি নাই, আর নানি তো অনেক বেশি ইমোশনাল আমাকে নিয়ে সব সময়। তো এই তো সবাই হচ্ছে দোয়া টোয়া করে এখানে বিদায় দিয়ে দিচ্ছিল আমাকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এরপরে আমরা আউটডোর শুটে চলে গিয়েছিলাম। শুটে জাস্ট আধা ঘন্টার মতো আমরা এখানে ছবি টবি তুলেছি। আর এই তো আমার বিয়ের ঢাকা পর্বটা ছিল এই পর্যন্তই। আর এরপরে আমরা হচ্ছে যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছিলাম।